गुड इवनिंग स्टूडेंट्स আমি শরতেন্দ্র মাহাতো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টার মশাই ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স টিভি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আলোর শেষ পার্টটা, দ্যাট ইজ ফোর্থ পার্ট। এখানে আমরা আলোর শেষ পার্টটুকুনটা পড়াবো, সেই সঙ্গে আমরা কিছু অঙ্ক করব আলো রিলেটেড, ঠিক আছে? তো আমরা 35 নম্বর পেজ অবধি হয়েছিল, এখন 36 নম্বর পেজটা আমরা পড়তে চলেছি। দেখো, হার্মফুল এফেক্ট অফ ইনভিজিবল লাইট। এবার ইনভিজিবল লাইট কাদের বলা হচ্ছে? দেখো, প্রথমে মাথায় রাখবা যে লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কি ওয়েভ? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ট্রাভেলের জন্য কোনো মিডিয়ামের কোনো দরকার হয় না। যেমন লাইট সূর্য থেকে বা সান থেকে আর্থে আসছে, মাঝখানে কি কোনো এয়ার মিডিয়াম আছে? নাই। তাই জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যারা, তারা কিন্তু সান থেকে আর্থে ডিরেক্টলি চলে আসতে পারে, কোনো মিডিয়ামের দরকার নেই। তো প্রথমে রাখবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে অনেক কিছু আছে, যেমন মাইক্রোওয়েভ আছে, রেডিও ওয়েভ আছে, ইনফ্রারেড আছে, আলট্রা ভায়োলেট রে আছে, তারপর তোমার এক্স রে আছে, গামা রে আছে, মাঝখানে একটা জায়গা আছে ভিজিবল লাইট বলে, যেখানে রেড টু ভায়োলেট সবাই আছে, ঠিক আছে? এটা সমস্ত ওয়েভ লেন্থের উপর ডিপেন্ড করে কিন্তু এটা করা হয়েছে, ঠিক আছে? ওয়েভ লেন্থ কি জানার দরকার নেই, পরে জানবো। এবার এখানে যারা আছে ভিজিবল লাইটের মধ্যে রেড টু ভায়োলেট, মানে ওই ভিপজিওর, এবার দিয়ে বাকি যে রেগুলো আছে, রেডিও ওয়েভ বলো, ইনফ্রারেড বলো, আলট্রা ভায়োলেট রে বলো, এক্স রে বলো, এগুলা কিন্তু আমরা দেখতে পারি না, বা দর্শনে বা দেখার কোনো অনুভূতি জাগায় না। সো এই জন্য আমরা এদেরকে বলছি ইনভিজিবল লাইট। এবার ইনভিজিবল লাইট পড়ার শুরুতে আমাদের কি বলছে, আমরা পড়ছি ইনভিজিবল লাইট। ইউভি রে দিয়ে তোমরা স্টার্ট করো, দুটো রে দিয়েছে, একটা ইউভি রে, একটা এক্স রে। Although we cannot see invisible light, scientists have ample evidence of their existence. One of them is the ultraviolet light. It is more powerful than visible light, so it is extremely harmful to cells of living organisms. It can cause harm to lens of eye and also to the photosensitive cells in the inner layer of eyeball retina. Besides, the ultraviolet rays of sun can cause skin cancer. তাহলে আমরা এখানে কি কি পড়লাম? এক, হিউম্যানের যে শরীরটা, সেটা কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। যে কোনো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে আমাদের ভেতরের যে পার্টসগুলো আছে, সেগুলো সব সেল দিয়ে তৈরি। এইবার ইউভি রেস সেই সেলগুলোকে ড্যামেজ করছে, ফলে আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলাও কি হচ্ছে? ইউভি রেসের জন্য কোষটা নষ্ট হচ্ছে, ফলে অঙ্গ প্রত্যঙ্গেরও ড্যামেজ হচ্ছে। নেক্সট পয়েন্ট কি বলছে? ইউভি রে যদি ডাইরেক্ট সানলাইটের দিকে তাকাও, তাহলে কিন্তু সানলাইট থেকে কিন্তু ইউভি রে থাকে, সানলাইটের ভেতরে ইউভি রে থাকে। ওই ইউভি রে আমাদের চোখের মাধ্যমে এসে আমাদের কি হচ্ছে? ফটো সেন্সিটিভ যে সেলগুলো আছে, রেটিনা, আইবলের ভেতর রেটিনা আছে, সেই রেটিনার ক্ষয় করে দেয়। যদি রেটিনার ক্ষয় হয়, তাহলে কিন্তু আর চোখে দেখতে পারবে। সো ইউভি রে এটাও করে, 1 নাম্বার সেল ক্ষতি করে, 2 নাম্বার রেটিনা ক্ষতি করে, 3 নাম্বার খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্কিন ক্যান্সারের জন্য দেয় ইউভি রেস, ঠিক আছে? সো বলছে যে, সো হাউ ডু দ্য লিভিং ওয়ার্ল্ড সেভস ইটসেলফ ফ্রম দ্য হার্মফুল এফেক্টস অফ আল্ট্রাভায়োলেট রেস? High above the earth in the atmosphere, there is a layer of ozone gas. This is known as ozonosphere. This layer absorbs ultraviolet rays, otherwise we would have been invaded. মানে অনবরত আল্ট্রাভায়োলেট রেস আমাদের সূর্যের মাধ্যমে আসছে, কিন্তু আমাদের এই আল্ট্রাভায়োলেট রেসটা যদি সত্যি এত ক্ষতিকারক হতো, তাহলে আমাদের তো আমরা সবাই প্রায় অন্ধই হয়ে যেতাম। তাহলে কি অত হচ্ছে না? তাহলে বাঁচাচ্ছে কি? ওজোন লেয়ার। ওজনের সংকট, ওজন একটা মৌল O3, ঠিক আছে? ওজন হচ্ছে O3, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ওজন। ওজনের একটা লেয়ার থাকে আমাদের অ্যাটমসফিয়ারে, সেই লেয়ারটা কি হচ্ছে? ইউভি রেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, ওটাকে ভূপৃষ্ঠে বা আমাদের পৃথিবীতে আসতে বাধা দিচ্ছে, ওজন লেয়ার, ঠিক আছে? উই ক্যান নট রিমেইন কমপ্লেসেন্ট এনিমোর থিঙ্কিং অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ ওজন লেয়ার। কিন্তু আমরা এখন কিন্তু ওজন লেয়ার যে খুব ভালো আমাদের বাঁচাচ্ছে, এটা যে নিশ্চিন্ত থাকবো, সেটা হওয়ার কিন্তু উপায় নেই। কারণ কি? ভ্যারিয়াস হিউম্যান অ্যাক্টিভিটিস প্রডিউসেস সাচ গ্যাসিয়াস কম্পাউন্ড and that reach the ozone layer and destroyed ozone molecules
and prevent their formation. As a result, the ozone layer is begin progressively destroyed. We have এত অবধি একটু বলে নেই কি হচ্ছে দেখো ওজোন লেয়ারের ওজনটা তো একটা লেয়ার ওজোন গ্যাস O3 একটা লেয়ার এবার ঘটনা হচ্ছে আমাদের ভেরিয়াস অ্যাক্টিভিটির মধ্যে ধরো তোমাদের এসিতে ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি থাকে বা ক্লোরিন যুক্ত যে কোনো পদার্থ সেটা কিন্তু ওজনের লেয়ার মানে কি ওখানে ওজন আছে এবার ওজনটাকে ভেঙে দিচ্ছে ওজন গ্যাসটাকে যদি ভেঙে দেয় তাহলে ওজনের লেয়ারটা কি হচ্ছে ধীরে ধীরে ক্ষয় হতে থাকছে ধীরে ধীরে ক্ষয় হওয়ার ফলে ওজনের লেয়ারটা পাতলা হয়ে যায় ওজনের লেয়ারটা যদি পাতলা হয়ে যায় তাহলে ইউভি রেজটা সহজে আসতে পারবে ইউভি রেজ আসলে কিন্তু আমাদের স্কিন ক্যান্সার হতে পারে আমাদের সেল ড্যামেজ হতে পারে আমাদের রেটিনার ক্ষতি হতে পারে তো আমাদের ভ্যারিয়াস অ্যাক্টিভিটির জন্যই দায়ী যে হচ্ছে ওজোন লেয়ারের ধ্বংস হওয়ার পিছনে তো এবার বলছে যে উই হ্যাভ এ পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ সেটা বলে আমরা মেলানিন আন্ডার আওয়ার স্কিন আমাদের স্কিনে একটা রঞ্জক পদার্থ থাকে সেটাকে আমরা বলি মেলানিন এই মেলানিনের জন্য কিন্তু আমরা যে কালারটা পাচ্ছি কেউ কালো হয় কেউ ব্রাউন কালার হয় যে কালারটা এটার জন্য দায়ী হচ্ছে মেলানিন যাদের কম থাকে তারা হলো হচ্ছে ফর্সা মানে যাদের প্রচন্ড ফর্সা যেমন আমেরিকান বা ব্রিটিশরা ওরা কি হয় কেমন গোলাপি গোলাপি কেমন দেখতে হয় না খুব অত্যাধিক মানে ওদের মধ্যে মেলানিনের পরিমাণটা কম থাকে উল্টা দিকে আফ্রিকা অঞ্চলে যারা নিগ্রো তাদের কি হয় মেলানিনের পরিমাণটা বেশি থাকে তারা কালো বর্ণ হয় বাস জাস্ট মেলানিনের জন্য এই কালারের ডিফারেন্সটা আর কিছু এবার বলছে যে দিস পিগমেন্ট absorbs the ultraviolet light and saves the cell beneath the skin so the color of the skin becomes brown or black because of the melanin Africa is located in the equatorial region so the sunshine is silver out there the skin of the African people contains more melanin than the people of other parts of the world so they are darker in complexion white people of Europe who have less melanin run the risk of suffering from skin cancer. Ultraviolet light is very harmful for DNA molecule, which is so essential for the cell. Progressive destruction of the ozone layer leads to the rise of the. তাহলে কোশ্চেন হচ্ছে এরকম দেখ যে সবচেয়ে বেশি ক্ষতি কাদের যে আফ্রিকান পিপলদের না ইউরোপিয়ান পিপলদের মনে রাখবে ইউরোপিয়ান পিপলদের কারণ তো ওদের দেহে মেলানিনের পরিমাণ কম আর মেলানিন কিন্তু আমাদের ইউভি রেটা অ্যাবজর্ব করে আমাদের স্কিন ক্যান্সারের থেকে বাঁচাচ্ছে মেলানিন হচ্ছে স্কিন ক্যান্সার থেকে বাঁচায় আফ্রিকার লোকেদের মেলানিন বেশি থাকে তাই ওদের স্কিন ক্যান্সার হয় না কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে যেহেতু ওরা বেশি ফর্সা ওদের মেলানিনের পরিমাণ খুবই কম তাই হচ্ছে সেক্ষেত্রে স্কিন ক্যান্সারের যথেষ্ট সম্ভাবনা থাকে এবং স্কিন ক্যান্সার হয় ওদের বেশি কাদের না হয় এই কোশ্চেনগুলো দিতে পারে তো ভালো করে পড়ে রাখবা আল্ট্রাভায়োলেট লাইট কিন্তু আমাদের ডিএনএ মানে আমাদের বংশগতির ধারক বাহক বলা হয় ডিএনএ কে মানে আমাদের বংশের যত রকমের বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু ডিএনএ বহন করছে তো ডিএনএ মানে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড সেটা হচ্ছে থাকে আমাদের সেলে তো সেটাকে ড্যামেজ করে ইউভি রে তো এটা কিন্তু আমাদের ক্ষতি করে দিতে পারে মানে গন্ডগোল হয়ে যেতে পারে মানে মিউটেশন হয়ে যেতে পারে এরকম যে ডিএনএ চেঞ্জ হয় এটা সাবধান এরপর নেক্সট হচ্ছে আল্ট্রাভায়োলেট এটা ভালো করে পড়বে এরপর আমরা পড়বো এক্সরে কি বলছে এক্সরে হচ্ছে এমন একটা জিনিস সেটাকে আমরা মেডিকেল সায়েন্সে খুব ইউজ করি যেমন ফর এক্সাম্পল হাড় ভেঙে গেলে তখন বলে না এক্সরে করতে কি আসলে ব্যাপারটা দেখো তোমার যে বোনটা আছে হাড়টা যেটা আছে সেটার মধ্যে দিয়ে এক্সরে যেতে পারে আর যেটা তোমার ফ্লেশ আছে মাংসটা আছে সেটার মধ্যে দিয়ে এক্সরে যেতে পারে মানে আমার শরীরের মধ্যে যদি তুমি এক্সরে পাঠাও তাহলে আমার কি হচ্ছে বোনের মধ্যে দিয়ে এক্সরে যেতে পারছে না হাড়ের মধ্যে দিয়ে এক্সরে যেতে ফ্লেশের মধ্যে তাহলে আমার পিছনে যেটা কি হবে একটা শ্যাডো তৈরি হবে কিসের শ্যাডো তৈরি হবে বোনের শ্যাডো তৈরি হবে তাহলে আমি একটা বোনের স্ট্রাকচার আমরা দেখতে পাবো কারণ ঠিক আছে বোনের একটা স্ট্রাকচার মানে আমি যদি সামনে দাঁড়াই আমার পিছনে যেটা এক্সরেতে উঠবে সেটা একটা পুরো আমার একটা হাড়ের একটা এক্সরে উঠবে রাইট পিকচার যেটা দিয়ে ডাক্তাররা বুঝতে পারে যে তোমার হাড়ের কোথায় ফ্র্যাকচার হয়েছে ওকে তাহলে এক্সরেটা মেডিকেল সায়েন্সে ইউজ হয় কিন্তু ঘটনা হচ্ছে এক্সরেটাকে আমরা এক্সটেন্সিভলি ইউজ করতে পারবো না এক্সরে যদি আমরা খুব বেশি ইউজ করি বা এক্সরে যারা বেশি হ্যান্ডেল করে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম সো এক্সরের যেমন ভালো গুণ আছে তেমন খারাপ গুণও আছে এবার রোল অফ লাইট ইন
ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস অফ লিভিং অর্গানিজম। এখানে খুব সিম্পল গল্পতে বলেছে যে হচ্ছে ধরো ছোটবেলাতেই পড়েছো যে আলো যেদিকে থাকে একটা টবের মধ্যে বা একটা উঠানে যে গাছপালাটা থাকে, যদি অন্ধকার একটা সাইড অন্ধকার থাকে একটা সাইড আলো থাকে, তাহলে গাছের প্রবণতা কি যে সাইডে আলো সেই দিকে মুভ করে দেওয়া। এটাই বলেছে। কারণ কি গাছকে বাঁচতে হলে সূর্যালোক প্রয়োজন। কেন? সূর্যালোকের জন্য ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের মাধ্যমে কি হয়, নিজেদের শরীরে খাদ্য তৈরি করে গাছ। যদি খাদ্যই যদি না পায় তাহলে কি হবে, গাছ মরে যাবে। তাই জন্য অন্ধকার রুমে যদি রাখি তাহলে গাছ মরে যাবে, বা অনেকদিন দীর্ঘদিন ধরে ইটে চাপা পড়ে থাকলে গাছ মারা যায়। তাহলে এগুলা সব পড়বা। এবার বলছে যে রাইট দ্য নেমস অফ দ্য ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ডিউরিং সামার ডেজ। সামার ডেজে কি কি ফ্লাওয়ার হয়? সানফ্লাওয়ার, টিউলিপ, জুই, বেলে, চাপা, ওগুলাও লিখতে পারো, বেলে, জুই, চাপা বা সানফ্লাওয়ার, টিউলিপ এগুলা লিখতে পারো। রাইট দ্য নেমস অফ ফিউ ফ্লাওয়ার্স ব্লুম ইন উইন্টার ডেজ। রোজ, ডালিয়া, ডালিয়া লিখতে পারো, রোজ লিখতে পারো ইত্যাদি। এগুলা সোজা সোজা ব্যাপার, দেখে নিতে পারো। এরপর বিভিন্ন হচ্ছে পশু পাখির সম্পর্কে এখানে বলেছে, ঠিক আছে। দেখো, ফ্লাওয়ারিং ইজ পসিবল ইন হুইট, কর্ন, স্পিনাচ অ্যান্ড রেডিশ প্ল্যান্টস ইফ ডে লেন্থ এক্সিস্ট 12 আওয়ার্স। 12 আওয়ার্সে যদি বেশি হয় তাহলে কারা কারা থাকে? হুইট, কর্ন, স্পিনাচ আর হচ্ছে রেডিশ। আর হচ্ছে যদি 12 আওয়ার থেকে কম হয় তাহলে ক্রাইস্যান্থেমাম, ডালিয়া, সুগার ক্যান, পটেটো। ডালিয়ার পটেটোটা মনে রাখো, ওটা কত কমপ্লিকেটেড মনে রাখার দরকার নেই। ডালিয়ার পটেটোটা মনে রাখো। যদি 12 আওয়ার্স থেকে কম হয় তাহলে দুটো এক্সাম্পল আছে তাহলে ওই বরাবর তোমরা দুটো এক্সাম্পল দিয়ে দাও। যাদের ডে লেন্থ 12 আওয়ার্স থেকে বেশি তাদের লিখে দিবা হুইট লিখবা, কর্ন লিখবা, র্যাডিশ লিখবা, যেটা খুশি দুটো লিখে মনে রাখবা। আর 12 আওয়ারের থেকে যদি কম থাকে তাহলে ডালিয়া, পটেটো এগুলা লিখবা, দুটো করে মনে রাখবা। এবার ডিফারেন্ট ইনফ্লুয়েন্সেস আর অবজার্ভড ইন অ্যানিমাল কিংডম অলসো। অ্যানিমাল যেমন আমরা গাছের ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে, অ্যানিমাল কিংডমে কি কি ইনফ্লুয়েন্স থাকে আমাদের সূর্যালোকের। 1 নাম্বার কি বলছে? ফিঙ্গারলিংস অফ স্যালমন ফিশেস, মানে হচ্ছে স্যালমনের মাছের বাচ্চারা, ওকে, ডাই ইফ দে রিসিভ লেস লাইট, ঠিক আছে, তারা মরেই যায় যদি কম পরিমাণে আলো পায়। অ্যানিমালস লাইক ক্যামেলিয়ন, স্নেকস অ্যান্ড আদার অ্যানিমালস, কি কি বলছে? মোল মানে ছুঁচো, ডিয়ার মানে ভাল্লুক, টোড মানে ব্যাঙ, এদের ক্ষেত্রে প্রেফার টু হাইব্রেট ইফ লেস সানলাইট ইজ অ্যাভেলেবল। হাইবারনেশন পড়েছো, শীত ঘুম বলে বাংলা। যদি আলো কম থাকে তাহলে ওরা শীত ঘুমে চলে যাবে, কারণ ওদের রক্ত ঠান্ডা, এই রক্ত। তো এটা আলোর উপর ডিপেন্ডেন্ট। লুক অ্যাট হাইডিং মেকানিজম অফ দ্য টাইপ অফ দ্য টোড in the picture at the right hand side, precisely second one এর পিকচারে দেখো, টোডটা দেখো স্যান্ডের নিচে ঢুকে আছে, কারণ গরম যাতে হয় শরীরটা, তাই জন্য। হাইডিং মেকানিজম কিভাবে লুকিয়ে থাকে। ইফ সাম কেভ ডুয়েলিং মানে গৃহবাসী প্রাণী, ওকে, আর brought into the sunlight, colored pigment starts to synthesize in their skin, মানে হচ্ছে যদি কিছু কিছু গৃহবাসী প্রাণী আছে যারা যদি আলোতে বার করে নিয়ে আসে তাহলে তাদের গায়ে কালার পিগমেন্ট মানে রঞ্জক পদার্থ, গায়ে কালারের চেঞ্জ হয়, বিভিন্ন কালার ধারণ করে, বা হচ্ছে যেই কালারটা আছে সেখান থেকে অন্য একটা কালার আসে, কালারের চেঞ্জ হয় বিভিন্ন গুহাবাসী প্রাণীর ক্ষেত্রে। লোকাস্টের তো খবর তো কয়েকদিন আগে পড়েছিলাম, পঙ্গপাল বলে। স্টপ দেয়ার মুভমেন্ট when sun remains covered in by dark cloud দ্বারা যদি সান কভার থাকে তাহলে ওরা কিন্তু মুভমেন্টটা বন্ধ হয়ে যায়। তারপর কি বলছে? মোল্টিং অর দ্য প্রসেস অফ ডিপোজিশন অফ ফ্যাট আন্ডার দ্য স্কিন অফ সাম অ্যানিমালস আর অলসো বিং রেগুলেটেড বাই লাইট। এটা কিন্তু লাইটের দ্বারা রেগুলেটেড হচ্ছে। কি কি? খোলস ছাড়ানো বা আমাদের চামড়ার নিচে ফ্যাট সঞ্চয়টা, সেটাও কিন্তু লাইটের উপর ডিপেন্ড করতেছে কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে। মুভমেন্ট অফ মাইগ্রেটরি বার্ডস ফ্রম কোল্ড টু উইন্টার ওয়ার্মার, কোল্ডার টু ওয়ার্মার মানে শীতল স্থান থেকে উষ্ণতর স্থানের দিকে ওরা যাওয়ার জন্য আর কি। ফায়ারলি কমিউনিকেট ইন বিটুইন দেমস, মানে জোনাকি পোকারা নিজেদের মধ্যে আলো নিঃসরণের মাধ্যমে জোনাকি পোকারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে। হলো
এইবার দেখো কি বলছে, এখানে বিভিন্ন এক্সাম্পল বলছে মুভমেন্ট অফ অ্যানিমালস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লাইট। লোকাস্টের কথাটা বলতে পারো, লোকাস্টরা যদি সানলাইট যদি না পায় তাহলে তাদের লোকাস্টের মুভমেন্টটা কমে যায়, এটা দিয়েও বলতে পারো। লেইং এগস অফ অ্যানিমালস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লাইট, এটা বাটারফ্লাই এর ক্ষেত্রেও হতে পারে, বাটারফ্লাই। বা তোমরা তোমাদের টেক্সট বই থেকে কি আছে, স্যালমন, স্যালমন মাছের কি হচ্ছে বাচ্চারা মরে যায় যদি লাইট না পায়, তাই জন্য ডিম আলোকযুক্ত অঞ্চলে কিন্তু ডিম পারে। নেক্সট কি বলছে, চেঞ্জিং অফ কালার্স আই আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লাইট, বিড়াল কুকুর এরা হচ্ছে মনির কালারে চেঞ্জ করে। আর লাস্ট হচ্ছে চেঞ্জিং অফ স্কি, এটা তো ক্যামিলিয়ান, ক্যামিলিয়ান বলতে পারো, গিরগিটি যারা, তাহলে কি হচ্ছে শরীরের কালারটা চেঞ্জ করছে। ঠিক আছে, এই হলো হচ্ছে আমাদের এখানে লাইটের থিওরি শেষ হলো। এবার কিছু আমি অঙ্ক তোমাদের পড়িয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে লাইটের রিফ্লেকশন রিলেটেড অঙ্ক। সবাই খাতা পেন বার করো, রিফ্লেকশনের অঙ্ক করো। তাহলে ধরো এরকম যদি হয়, তোমাকে প্রথম শর্ট কোশ্চেন দিতে পারে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 30 ডিগ্রি হলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে। 30 ডিগ্রি आंसर 1 মার্কসের কোশ্চেন। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 30 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে, 30 ডিগ্রি হবে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, মনে রাখবা, যদি কোনো লাইট রেজ, এটা তো পারপেন্ডিকুলার, আর কোনো লাইট রেজ যদি এই যে নরমাল বরাবর এসে ইনসিডেন্ট হয়, এই বরাবর এসে যদি এসে পড়ে, তাহলে যে রিফ্লেক্টেড রেটা সেটাও কিন্তু এই বরাবরই যাবে। তাহলে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে এর মধ্যে অ্যাঙ্গেল কত হলো, 0 ডিগ্রি। মাথায় রাখবা, খুব শর্ট কোশ্চেন আসে, 0 ডিগ্রি। যদি নরমাল বরাবর আলোক রশ্মি মিররে এসে পড়ে, তাহলে ওই নরমাল বরাবরই কিন্তু ফিরে যায়। তাহলে এদের মধ্যে কি কোনো অ্যাঙ্গেল হচ্ছে, হচ্ছে না, তাহলে 0 ডিগ্রি। এই ক্ষেত্রে শর্ট কোশ্চেন যদি দেয় তাহলে आंसर হবে 0 ডিগ্রি। নেক্সট, মাঝে মাঝে এরকমও কোশ্চেন দেয়, তোমাকে বলে দিল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেওয়া নেই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেওয়া নেই, তোমাকে বললো যে মিরর, মিররের সাথে ইনসিডেন্ট রেটা ধরো 60 ডিগ্রি করেছে, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত, মানে এইটা কত। অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সবসময় নরমালের সাথে, তোমাকে নরমালের সাথে এটা দিয়ে দেয়, তোমাকে এটা দিয়ে দিয়েছে, তাহলে এটা কত। তা সিম্পল, এটা কি করে করবা দেখো, এটা যেহেতু নরমাল তাহলে এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, ইয়েস অর নো। এটা যেহেতু নরমাল তাহলে মিররের সাথে এটা 90 ডিগ্রি, আর এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা হবে 30 ডিগ্রি। তাহলে যেই আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি করে বার করি, যে ইনসিডেন্ট রে আর নরমালের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তাহলে কি হবে, এটাও 30 ডিগ্রি হবে, কারণ আমরা জানি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আবার বলতেছি, তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে যে মিররের সাথে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এটা হয়ে যাবে 30 ডিগ্রি, আর এটা 30 ডিগ্রি হলে এটা হবে 30। ওকে, তাহলে এটা এভাবে হয়ে গেল। ভাষায় এটা লিখে করতে হবে, ঠিক আছে। ভাষায় কি করে লিখবা, ধরো তোমাকে বলবে, তো তুমি লিখবা যে the angle of the incident ray makes an angle of 60 degree with the mirror, now the angle of incidence is 90 degree minus 60 degree equals to 30 degree. Hello? Hence, we know angle of incidence equals to angle of reflection. The angle of incidence যদি 30 ডিগ্রি হয় তাহলে angle of reflection 30 ডিগ্রি হবে। So the angle of
angle of reflection is equal to 30 degree. Answer 30. তাহলে এই কথাটা লিখতে হবে, এই কথাটা লিখে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এখানে আমরা পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি, সো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ অলসো ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে রিফ্লেকশন রিলেটেড কোশ্চেন। আরেকটা দেয় রিফ্লেকশন রিলেটেড কোশ্চেন, তিনটা ভ্যারাইটির মধ্যে আরেকটা দেয়, যে তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে। এটা 60 ডিগ্রি দিয়ে দিবে, তোমাকে জিজ্ঞাসা করবে 1 নাম্বার ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। 2 নাম্বার ফাইন্ড দ্য টোটাল অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট and reflected ray। সো দুটো কোশ্চেন দিতে পারে। আমি এটা একটু চেঞ্জ করেছি, ধরো এটা 45 ডিগ্রি, আমি একটু আলাদা করলাম। তোমাকে 45 ডিগ্রি দিয়ে দিয়েছে, তোমাকে বার করতে হবে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা, আর ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে এর মধ্যবর্তী কোণটা। তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি কত হবে? এইটুকুনটা কত হবে? এইটুকুনটা তো বার করতে হবে আমাকে। প্রথমে এইটুকুনটা বার করব, লিখব 45 ডিগ্রি। এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি। এইবার দ্বিতীয় পার্টটা আছে, সেটা বলছে যে ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে এর মধ্যবর্তী টোটাল অ্যাঙ্গেল কত? এটা 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি কত হচ্ছে? 90। তাহলে এটা 90 ডিগ্রি। তোমাকে মাঝে মাঝে এইভাবেও কোশ্চেন করে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনের মধ্যবর্তী কোণ কখন 90 ডিগ্রি হবে? যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা 45 ডিগ্রি হবে। তাহলে ওদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা, সেটা সবসময় 90 ডিগ্রি। সো দিস ইজ দ্য নেসেসারি কন্ডিশন, যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা 45 ডিগ্রি হলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে রিফ্লেকশন। এবার আসবে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনে কি রকম আলো? রিফ্র্যাকশনে কি হচ্ছে, আলো সেকেন্ড একটা মিডিয়ামে যাচ্ছে, লাইট রেজ আসছে, we draw a normal and this is the refracted beam of light. Now এই যে অ্যাঙ্গেলটা, এটা তোমাকে ধরো দিয়ে দিল, এটা ধরো এয়ার মিডিয়াম, এটা ধরো হচ্ছে ওয়াটার মিডিয়াম, তোমাকে এটা ধরো দিয়ে দিল হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এটা তোমাকে দিয়ে দিল 45 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটা তোমাকে দিয়ে দিল 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা বার করতে গেলে আমাকে স্নেলের ফর্মুলা লাগবে, বাট ওই ধরনের ফর্মুলা তো আমাদের নাই সিলেবাসে। তো আমাদের যেটা দেয় সেটা হচ্ছে যে এটা যদি 45 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, কারণ এইটা যদি কিছু না থাকতো, এটা হচ্ছে 45 ডিগ্রি হতে এই বরাবর চলে যেত। এবার তোমাকে দিয়ে দিবে হচ্ছে রিফ্র্যাক্টেড রেটা ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। কোশ্চেন দেয় ডেভিয়েশন অ্যাঙ্গেল কত, ডেল্টা ডেভিয়েশন কত। মানে এখানে যদি ওয়াটার মিডিয়াম না থাকতো, তাহলে এই রেটা সোজাসুজি এইভাবে চলে যেত। তাহলে এটা 45 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি হবে, ঠিক আছে হলো। এবার কিন্তু এটা যেহেতু রিফ্র্যাকশন আছে, তাই অ্যাঙ্গেলটা এরকম হয়ে গেছে। এখানে কত অ্যাঙ্গেল হয়েছে? 30 ডিগ্রি। তো তোমাকে বলতে হবে কতটা সরে গেল এই রেটা ডেভিয়েট করলো, মানে কি কতটা সরে গেল, এই অ্যাঙ্গেলটা তোমাকে বার করতে হবে। এই অ্যাঙ্গেল তো কি, খুব সিম্পল। এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, কতটা সরে আসে, ঠিক আছে। তো এই ধরনের অ্যাঙ্গেল থাকতো, এটা দিতে পারে। আর কি কি দিতে পারে?
আর নানান কোশ্চেন দিতে পারে, এটা এর মধ্যে অ্যাঙ্গেল কত, ঠিক আছে, এটা আর এটার মধ্যে অ্যাঙ্গেল কি করে বার করবা, দেখ এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর হলো হচ্ছে এইটা কত, এটা হচ্ছে টোটাল 90 ডিগ্রি, এখান থেকে 30 ডিগ্রি বিয়োগ করো, এটা 60 ডিগ্রি, এইটুকুনটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ইনসিডেন্ট রে আর রিফ্র্যাক্টেড রে এর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে, আমি এটা মুছে দিয়ে আবার করতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। লাইট এসে পড়ছে এই পয়েন্ট, ডটেড লাইন, ইনসিডেন্ট অ্যাঙ্গেল 45 ডিগ্রি, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল 30 ডিগ্রি, বা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 30 ডিগ্রি। এবার তোমাকে জিজ্ঞাসা করবে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যারো হবে, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাক্টেড রে, এদের মধ্যে অ্যাঙ্গেল। এবার দেখো এইটুকুনটা তো 45 ডিগ্রি, এইটুকুনটা তো 90 ডিগ্রি, কারণ এটা নরমাল, এটা 90 ডিগ্রি। এবার তোমাকে বার করতে হবে এইটুকুন অ্যাঙ্গেলটা কত, এইটা, এই গোটাটা তো তোমার 90 ডিগ্রি, তার থেকে যদি 30 ডিগ্রি মাইনাস করো তাহলে এইটুকুন অ্যাঙ্গেলটা পাবা কিনা, 90 থেকে 30 হলো 60, তাহলে অ্যাঙ্গেল কত হলো 45 প্লাস 30, সরি 45 প্লাস 90 প্লাস 60, তাহলে এখানে হয়ে গেল তোমার 150, 150 এর সাথে 35, 195 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ তাহলে হচ্ছে ইনসিডেন্ট রে আর হচ্ছে রিফ্লেক্টেড রে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 195 ডিগ্রি, ঠিক আছে। এর থেকে বেশি কমপ্লিকেটেড কোনো কোশ্চেন আশা করি দিবে না। এবার হচ্ছে মিক্সড ব্যাগ, রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের মধ্যে, ধরো এটা ওয়াটার মিডিয়াম, এটা হচ্ছে মিক্সড ব্যাগ দুটোই হচ্ছে, এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে, ওকে, আর এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে, হয়ে গেল। তোমাকে পরীক্ষায় দিল ইন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 30 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 20 ডিগ্রি। প্রথম কোশ্চেন ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন প্রথম কোশ্চেনে কত হবে, 30 ডিগ্রি, অ্যান্সার 1 মার্কস পেয়ে গেল। তারপর তোমাকে দিতে পারে রিফ্লেক্টেড রে আর রিফ্র্যাক্টেড রে এর মধ্যে অ্যাঙ্গেল কত, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই গোটাটা 90 ডিগ্রি, 90 থেকে 30 বিয়োগ করলে এটা 60 ডিগ্রি হলো। এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 20 ডিগ্রি হয়, এটা 70 ডিগ্রি। তাহলে এই রিফ্লেক্টেড রে আর রিফ্র্যাক্টেড রে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হলো, 150 ডিগ্রি। তাহলে এখান থেকে পেয়ে গেল রিফ্লেক্টেড রে আর রিফ্র্যাক্টেড রে এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 150 ডিগ্রি, আর হলো হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হলো যে 30 ডিগ্রি। এটাকে আরো কমপ্লিকেটেড করে দেওয়া যায়, ধরো এই 30 ডিগ্রিটা এটা দিল না, এখানে দিয়ে দিল তোমাকে 60, তাহলে তোমাকে এটা বার করতে হবে, তারপর এটা বার করতে হবে, তারপর এটা ইউজ করে এগুলা বার করতে হবে। এই হলো হচ্ছে মিক্সড ব্যাগ কোশ্চেন। তাহলে অ্যাঙ্গেল অফ এখানে রিফ্লেকশন রিফ্র্যাকশন দুটোকে ইউজ করেই করা হয়েছে। আর লাস্ট হলো অঙ্ক যেটা লাগবে সেটা হচ্ছে মিরর। মিররে কি রকম দেয় কোশ্চেন, এটা ধরো মিরর আছে, এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি ধরো 5 মিটার দূরে আছো, ইমেজটাও 5 মিটার দূরে আছে। তাহলে প্রথম কোশ্চেন, অবজেক্ট আর ইমেজের মধ্যবর্তী, এটা অবজেক্ট এটা ইমেজ, অবজেক্ট আর ইমেজের মধ্যবর্তী ডিসটেন্স কত, 10 মিটার, 5 প্লাস 5 10 মিটার। অবজেক্ট 2 মিটার এগিয়ে আসলো, কয় মিটার, 2 মিটার এগিয়ে আসলো, ইমেজ 2 মিটার এগিয়ে আসলো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তোমরা কি লিখবা, এ 2 মিটার এগিয়ে আসার কারণে মিরর থেকে যে ডিসটেন্সটা সেটা কত হলো, 3 মিটার। তাহলে ইমেজেরও মিরর থেকে ডিসটেন্স কত হবে, 3 মিটার। তাহলে অবজেক্ট আর ইমেজের মধ্যবর্তী ডিসটেন্স কত হবে, 3 প্লাস 3 6 মিটার। ল্যাঙ্গুয়েজটা আমি বলে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজটা আমি লিখে দিচ্ছি। তাহলে প্রথমে লিখে দিই, the distance of the object from mirror
is 5 meter. So the distance of the image from mirror is 5 meter. Object distance 5 meter le image distance 5 meter. আর distance সব সময় mirror এর সাপেক্ষে মাপা হয়। মাইন্ড দ্যাট distance তো সব সময় mirror এর সাপেক্ষে মাপা হয়। So total distance from object to image ये দাঁড়াচ্ছে 5 plus 5 সমান 10 মিটার হয়ে গেল। এবার now the object moves through a distance of 2 meter. Now the object moves through a distance of 2 meter. So আমরা ডিসটেন্সটা এবার মাপবো কার সাপেক্ষে? মিররের সাপেক্ষে। এ যদি 2 মিটার আগে আসে তাহলে মিররের সাপেক্ষে ডিসটেন্স কত হবে? So the distance of the object from mirror, হয়তো লেখাটা দেখতে পাচ্ছ না জন্য মুখে বলতেছি, from mirror is 5 minus 2. 5 minus 2 meter is equals to 3 meter. Is equals to 3 meter. Hello? Next, hence image distance from mirror is also 3 meter. So the total distance between object and the image is 3 plus 3 meter is equals to 6. So এই ধরনের অঙ্ক থাকতে পারে। যদি আমরা কোশ্চেন ব্যাংক আমরা সলভ করব, কোশ্চেন ব্যাংক সলভ করার সময় যদি আরো ডিফারেন্ট ভ্যারাইটিস অফ অঙ্ক আমরা পাই, ওগুলা সলভ করে আমরা বুঝে নেব যে কি ধরনের কোশ্চেন পরীক্ষা আছে। তাহলে আজকের মতো এতটাই। সবাই ভালো থেকো আর পড়াশোনাটা কন্টিনিউ করে যাও। কখন স্কুল খুললে কিন্তু পরীক্ষা যদি দিয়ে দেয়, এই জন্য পড়ার সিলেবাসটা কমপ্লিট করা খুব জরুরি, কোশ্চেন ব্যাংক সলভ করা খুব জরুরি। সবাই নিয়মিত পড়াশোনা করতে থাকো। আর ক্লাস কিন্তু অনেকে অ্যাটেন্ড করতেছে না। ক্লাস যদি অ্যাটেন্ড না করো তাহলে তোমরাই কিন্তু পিছিয়ে যাচ্ছ। সো ক্লাস অ্যাটেন্ড করো, রেগুলারলি পড়াটা দাও, তাহলে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে।